ঐকমত্য কমিশনের কাছে লিখিত প্রস্তাব দিচ্ছে বিএনপি নাগরিক পার্টি। দুপুরে যাচ্ছেন প্রতিনিধিরা। সার্বভৌমত্ব রক্ষা করবে সেনা, রাজনীতি থাকবে রাজনীতিকদের হাতে, মন্তব্য হাসনাতের। আরেকটি ১-১১ হবে না বললেন নাহিদ। জাতীয় ঐক্য ধরে রেখে আলোচনায় মতবিরোধ দূর করার আহ্বান তারেক রহমানের। নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি না করার তাগিদ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭,০০০ চিকিৎসকের পদের ৪,০০০ই খালি। মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে সেবা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সংবাদের শিরোনাম শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি শাফাতুল ফরিদ। জাতীয় ঐকমত্য কমিশনে আজ লিখিত প্রস্তাব জমা দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আর এই প্রস্তাব বেলা ১২টায় বিএনপি ও দুপুর ২টায় জমা দেবেন দল দুটির প্রতিনিধিরা। এতে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আর এনসিপির ৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকছেন সারোয়ার তুষার। এর আগে সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে ২০ মার্চ থেকে আনুষ্ঠানিক সংলাপ শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম দিনের সংলাপে অংশ নেয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। সেদিন রাষ্ট্র সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনের ১৬৬ সুপারিশের মধ্যে ১২০টিতে একমত পোষণ করে এলডিপি। আর শনিবার বৈঠকে যোগ দেয় খেলাফত মজলিস ও লেবার পার্টির নেতারা। গত ১৫ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান ও মেয়র পদে সরাসরি ভোট চায় বাংলাদেশের লেবার পার্টি। তা না হলে মেম্বার ও কাউন্সিলরদের ভোট কেনা বেচার আশঙ্কা থাকবে। এদিকে সব নির্বাচনে নারী প্রার্থীদের সরাসরি অংশগ্রহণের বিষয়ে মতামত দিয়েছে খেলাফত মজলিস। শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সুপারিশের ভিত্তিতে মতামত দিয়েছে দল দুটি। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে ৬ মার্চ ৩৭টি দলকে চিঠি দেয় ঐকমত্য কমিশন। এর ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে ঐকমত্য কমিশন। এতে অংশ নিয়ে লেবার পার্টি জানায় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রয়োজন আছে, তবে প্রাদেশিক সরকার ব্যবস্থার সঙ্গে একমত নন তারা। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান ও মেয়র পদে সরাসরি ভোট চায় দলটি। ১৬৬টি সুপারিশের মধ্যে ১৪৭টির সঙ্গে একমত হয়েছে দলটি। মেম্বারদের ভোটে তারপরে চেয়ারম্যান নির্বাচিত হবে। আমরা বলেছি যে জেলা পরিষদ নির্বাচনের অসংখ্য অভিযোগ রয়েছে, অভিজ্ঞতা রয়েছে যে টাকার বিনিময়ে সদস্যদেরকে কিনে তারপরে জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছে। ঠিক একইভাবে ৯ জন ইউনিয়ন পরিষদের সদস্যকে কিনে একজন চেয়ারম্যান হয়ে যাবে। এজন্য প্রত্যক্ষভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নির্বাচন ব্যবস্থা রাখতে হবে। সংস্কারের বিষয়ে বিভিন্ন কমিশনের ১৬৬টি সুপারিশের মধ্যে ১৪০টির বিষয়ে একমত খেলাফত মজলিস। দলটি জানায়, সংবিধানে মহান আল্লাহর উপর বিশ্বাস ও আস্থা রেখে বহুতত্ত্ববাদ বাদ দেওয়ার বিষয়ে ঐকমত্য কমিশনের কাছে সুপারিশের ভিত্তিতে মতামত দেওয়া হয়েছে। তারা জানান, গণতন্ত্রই যথেষ্ট, আলাদা করে আর বহুতত্ত্ববাদের দরকার নেই। সকল নির্বাচনে নারীদের সরাসরি ভোট চায় দলটি। দেশ সংবিধানে একটা ধারা থাকতে হবে, ইসলামের স্পষ্ট বিধান বিরোধী আইন করা যাবে না। এটা আমরা বলছি সামাজিক ধর্মীয় স্টেবিলিটির কারণে একান্ত প্রয়োজন। কারণ দেশের মানুষ ৯২% মুসলমান। এখানে যদি ধর্মীয় স্পষ্ট বিরোধী কোনো আইন করা হয় তাহলে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়। এ পর্যন্ত ১৬টি রাজনৈতিক দলের কাছ থেকে মতামত পেয়েছে কমিশন। তবে বিএনপি সহ ২২টি রাজনৈতিক দল এখনও পূর্ণাঙ্গ মতামত দেয়নি। এজন্য তারা আরও সময় চেয়েছে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সেনাবাহিনীকে সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীন থেকে রাজনীতিকে রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার শাহবাগে এক বিক্ষোভ সমাবেশে তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি বলেন, সেনাবাহিনীর প্রতি তাদের আস্থা ও শ্রদ্ধা আছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় জাদুঘরের সামনে এই বিক্ষোভ সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি।
সমাবেশে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, সেনাবাহিনীর বিপক্ষে জনগণকে দাঁড় করিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। আপনাদের যে সার্বভৌমত্বের প্রশ্ন রয়েছে সেটাতে আপনারা আপোষহীন থাকুন, আর রাজনীতির বিষয়টা আপনারা রাজনীতিবিদদেরকে আপনারা দেখতে দিন। আমরা বলতে চাই, আমাদের অবস্থান সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, বরং সেনাবাহিনীকে দিয়ে আমাদের দেশে তাদেরকে অপব্যবহার করে কোন ষড়যন্ত্র যদি করতে চায়, আমাদের অবস্থান সেটির বিরুদ্ধে। বাংলাদেশ সেনাবাহিনী ইনস্টিটিউশনের উপরে আমাদের সম্মান, শ্রদ্ধা এবং আস্থা রয়েছে। সেনাবাহিনীর প্রতি আস্থা আছে জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, এই আস্থার প্রতিদান তারা পাবেন বলে আশা রাখেন। এদিকে দ্রুত সময়ে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বাংলাদেশে সামনের দিনে আওয়ামী লীগের নাম মার্কা আদর্শে কোনো রাজনীতি চলবে না, সেই নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শাহবাগ থেকে শুরু করে জাতীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার বিকেলে রাজধানীর বকশীবাজারে এক ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। বলেন, এদেশে বিরাজনীতিকরণের সুযোগ দেয়া হবে না। আওয়ামী লীগের পুনর্বাসন কোন ধরনের পরিকল্পনা করলে তাকে কঠোর হস্তে দমন করা হবে। এই ফ্যাসিজমের যত দোষর রয়েছে, সুবিধাভোগী রয়েছে, তাদেরকেও বিচারের আওতায় আমরা নিয়ে আসার আহ্বান জানাচ্ছি। কোন ধরনের বিরাজনীতিকরণ এবং সামরিকীকরণের চেষ্টা বাংলাদেশে আমরা আর মেনে নেব না। হাসনাত আব্দুল্লাহ রাষ্ট্রের বিভিন্ন কমিটির সঙ্গে মিটিং নিয়ে ফেসবুক স্ট্যাটাস দেয়া উচিত হয়নি, এটি শিষ্টাচার বহির্ভূত, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তবে রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে ক্যান্টনমেন্টের হস্তক্ষেপ কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি। শনিবার সিলেটে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ইফতার মাহফিলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যারাই বিরোধিতা করবে তাদের সঙ্গে এনসিপির যুদ্ধ অব্যাহত থাকবে। এদিকে অনুষ্ঠানে ইফতারের আগ মুহূর্তে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে এনসিপির দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ঘটনার ফুটেজ নিতে গেলে হেনস্থার শিকার হন উপস্থিত সাংবাদিকেরা। হাসনাত আব্দুল্লাহ যে রাষ্ট্রের বিভিন্ন যে কমিটির সাথে যে মিটিংগুলো করেছেন, তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আসা উচিত হয় নাই। আমরা মনে করি এটা শিষ্টাচার বর্জিত একটি স্ট্যাটাস হয়েছে এবং রাষ্ট্রের ফাংশনারির জায়গায় আমরা দেখেছি যে ক্যান্টনমেন্টের বিভিন্ন ব্যক্তিবর্গ রাজনৈতিক জায়গায় হস্তক্ষেপ করছেন। আমরা এই ধরনের হস্তক্ষেপ কাম্য নয় আমাদের কাছে। জাতীয় ঐক্য বজায় রেখে আলোচনার মাধ্যমে মতবিরোধ দূর করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যায় এক ইফতার মাহফিলে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। স্বৈরাচারের দোসরদের বিষয়েও সতর্ক থাকতে বলেন তারেক রহমান। রাজধানীর মালিবাগের একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিলের আয়োজন করে 12 দলীয় জোট। এতে যোগ দেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, পরিকল্পিতভাবে নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। গণতন্ত্র বলতে একজন সাধারণ মানুষের কাছে এক কথায় নির্বাচন, নিরপেক্ষ নির্ভয় ভোট দেওয়ার যে সিস্টেম, সেটিকেই গণতন্ত্র বলি আমরা। সারা পৃথিবীতে সেটি গণতন্ত্র হিসাবে প্রচলিত বা স্বীকৃত। কিন্তু এই ব্যবস্থাকে সংস্কার এবং নির্বাচন, এটিকে মুখোমুখি করে দেওয়া হচ্ছে। যে ঐক্যের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে, সেই ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। যেই ঐক্যকে নিয়ে আমরা স্বৈরাচারকে বিদায় করেছিলাম, সেই ঐক্যকে আমরা ধরে রাখি। মতভিন্নতা থাকবে, আমরা বসবো, আলোচনা করব। তারেক রহমান বলেন, এমন কোনো কাজ করা ঠিক হবে না যার ফলে স্বৈরাচার ও তার দোসররা লাভবান হয়। স্বৈরাচার বা তার প্রেতাত্মারা আবার এদেশের। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ঐকমত্য কমিশনের সুপারিশে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়ার প্রচেষ্টা দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একে অনাকাঙ্ক্ষিত বলেও মনে করেন তিনি। তার দাবি, কমিশনের সুপারিশের সঙ্গে কয়েকটি বিশেষ রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মিল রয়েছে, যা জনমনের শঙ্কা তৈরি করতে পারে। গাজাতে যে নির্মম জঘন্য হত্যাকাণ্ড ইসরায়েল চালাচ্ছে, তীব্র নিন্দা জানাচ্ছি। সমসাময়িক প্রসঙ্গে কথা বলতে গুলশান অফিসে বিএনপির সংবাদ সম্মেলন। এর শুরুতেই গাজায় ইসরায়েলি বর্বরতা ও নিহত ফিলিস্তিনিদের স্মরণ করেন দলটির মহাসচিব। পরে কথা বলেন নির্বাচন সংস্কার ও জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ প্রসঙ্গে। এ সময় অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকার পরামর্শ দিয়ে তার আহ্বান, কারো ফায়দা হাসিলের এজেন্ডা যেন তাদের কর্মপরিকল্পনার অংশ না হয়। আমরা এমন কোনো পদক্ষেপ নিতে পারি না যাতে করে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য, গণ ঐক্য বিনষ্ট হয় অথবা ফাটল ধরে। সুতরাং অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে। কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এ সময় তার অভিযোগ, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ ও কমিশন সদস্যদের নানা সময়ে দেয়া বক্তব্যের সঙ্গে কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্যের মধ্যে মিল পাওয়া যাচ্ছে, যা জনমনে প্রশ্ন সৃষ্টি করছে। স্প্রেডশিটের সাথে মূল সুপারিশমালার উপর আমাদের মতামত সংযুক্ত করে দিলে বিভ্রান্তি এড়ানো যাবে। জাতীয় ঐকমত্য কমিশনের স্প্রেডশিটের অবস্থা এবং কমিশন সদস্যদের বিভিন্ন সময়ের বক্তব্য ও বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল পাওয়া যায়। ঐকমত্য কমিশনের সুপারিশমালায় অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগ দিয়ে সাংবিধানিকভাবে ক্ষমতায়িত করার প্রচেষ্টাও দেখছেন বিএনপি মহাসচিব। ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। শনিবার সন্ধ্যায় রংপুরের জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। জিএম কাদের বলেন, জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সমর্থক। তাদের বাইরে রেখে নির্বাচন করার চেষ্টা চলছে। এই নির্বাচন কখনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। এ সময় নেতাকর্মীদের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। পুলিশকে বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে মন্তব্য করে জিএম কাদের বলেন, মানুষের ভরসা সেনাবাহিনীকে নিয়ে সমালোচনা করা মোটেও কাম্য নয়। আওয়ামী লীগকে বাদ দিলে এবং জাতীয় পার্টিকে বাদ দিলে অর্ধেক লোক নিয়ে নির্বাচন হবে। সেই নির্বাচন কোনো সময় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করা বলা যাবে না। আর এটা আমাদের পরিষ্কার কথা। প্রতিটি রাজনৈতিক দল, যেগুলো বৈধ রাজনৈতিক দল, তাদেরকে সঠিকভাবে নির্বাচন করার সুযোগ দিতে হবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। এজন্য সাংবাদিকতার শুরুতে বিসিএস নবম গ্রেডের সমান বেতন নির্ধারণ করার সুপারিশ করা হয়েছে। এছাড়া সাংবাদিকদের হুমকি, আক্রমণ ও বাধা থেকে সুরক্ষা সহ 20টি সুপারিশ রয়েছে। শনিবার দুপুরে প্রতিবেদন জমা দিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কমিশনের প্রধান কামাল আহমেদ। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সংবাদ সম্মেলনে আসেন কমিশন সদস্যরা। প্রতিবেদনের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরেন ও প্রশ্নের জবাব দেন কমিশন প্রধান কামাল আহমেদ। ইতিহাস পর্যালোচনা করে সেই ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি যে কোথায় কোথায় ত্রুটি ছিল, কি কারণে ত্রুটি ছিল। এ সময় তিনি জানান, গণমাধ্যম শিল্পের সংকটের জন্য মালিকদের দায়ী করে তাদের জবাবদিহিতা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে। এই গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে, এই গণমাধ্যমে মালিকানার সমস্যাটা একটা বড় ধরনের সমস্যায় পরিণত হয়েছে। মালিক হয়েছেন কারা আমরা জানি না, কি পদ্ধতিতে তারা মালিক হয়েছেন, তাদের কোনো জবাবদিহিতা নাই। আমরা গণমাধ্যম থেকে রাজনীতিকদের জবাবদিহিতা চাইছি, আমরা আমলাদের জবাবদিহিতা চাইছি, কিন্তু গণমাধ্যমের জবাবদিহিতা কোথায়? অনেক গণমাধ্যমের লাইসেন্সে অনিয়ম হয়েছে উল্লেখ করে বড় প্রতিষ্ঠানগুলোকে পাবলিক লিমিটেড কোম্পানি করার প্রস্তাব করেছে কমিশন। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের স্বায়ত্তশাসনের প্রস্তাব করা হয়েছে। আমরা সুপারিশ করেছি যে বড়, বৃহৎ এবং মধ্যম আকারের যত গণমাধ্যম কোম্পানি আছে তাদের উচিত হবে পাবলিক লিস্টেড কোম্পানি করা, শেয়ার ফ্লোট করা এবং সাংবাদিক কর্মচারীদেরকে তাদের শেয়ারের অংশীজন বানানো, শেয়ার দেওয়া।
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার উপর জোর দিয়ে সাংবাদিকদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দিয়েছে কমিশন। সাংবাদিকতার সুরক্ষা আইন করার জন্য বলেছে। বিসিএস ক্যাডার সার্ভিসের 9ম গ্রেডের যে বেতন স্কেল, সেই বেতন স্কেলের সাথে সঙ্গতি রেখে সাংবাদিকদের এন্ট্রি লেভেলের বেতনটা হতে হবে, সারা দেশেই এটা হতে হবে। এবং ঢাকায় যেহেতু জীবনযাত্রার ব্যয় বেশি, সুতরাং ঢাকায় ঢাকা ভাতা একটা যোগ করতে হবে। কমিশন প্রধান আরও জানান, ভালো গণমাধ্যমকে টিকিয়ে রাখতে সুপারিশ করা হয়েছে। তার আশা, অন্তর্বর্তী সরকার ও ভবিষ্যতের নির্বাচিত সরকার এসব সুপারিশ বাস্তবায়ন করবে। বর্তমান অন্তর্বর্তী সরকার এবং ভবিষ্যতের নির্বাচিত সরকার সবাই এই সুপারিশগুলো বাস্তবায়ন করবেন। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যেসব ব্যক্তি বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করবে তাদের ভোটার তালিকা থেকে তাৎক্ষণিক বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বাতিল করা হবে। রাতে নির্বাচন কমিশন থেকে এই তথ্য জানানো হয়। বাংলাদেশি নাগরিকত্ব কেউ ত্যাগ করেছেন কিনা সেটা কেউ না জানালে বোঝার কোনো উপায় নেই। এক্ষেত্রে এখন স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের মাধ্যমে তথ্য নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এভাবে কোনো তথ্য পেলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে কর্তন করা হবে। একই সঙ্গে বাতিল করা হবে এনআইডিও। ইতিমধ্যে ইসি সচিব আখতার আহমেদ এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য এনআইডি অনুবিভাগের পরিচালক ও নির্বাচন সহায়তা শাখার উপসচিবকে নির্দেশনা দিয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক পদ রয়েছে 7,000, এর মধ্যে 4,000 পদই খালি। এমনিতেই চিকিৎসক সংকট, তার উপর এদের একটা বড় অংশ আছেন শিক্ষা ছুটিতে, কেউ আবার সংযুক্তি নিয়ে চলে গেছেন সুবিধামতো হাসপাতালে। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। সংকট সমাধানে 6,500 চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে দিনে 500-র বেশি রোগী সেবা নেন। 50 বেডের হাসপাতালে ভর্তি 70 জনের বেশি। মার্চের শুরুতে এই হাসপাতালে চিকিৎসক ছিলেন মাত্র 3 জন। তাই রোগীদের সহযোগিতা চেয়ে বিজ্ঞপ্তি টানান চিকিৎসকেরা। 24 আওয়ার্স করে আমরা ডিউটি করতেছিলাম। আর বেড়া উপজেলাতে অনেক রোগীর চাপ, রোগীরা এতটুকু বুঝতে পারতেছিল না যে আমাদের আসলে ডাক্তার নাই, ওনারা আমাদের পরিস্থিতিটা বুঝতে পারতেছিল না। আর আমরাও শারীরিক মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে পড়ছিলাম। বরগুনার আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক মাত্র 4 জন। এদের একজন ডেন্টিস্ট আর একজন ইউনানি চিকিৎসক, অর্থাৎ হাসপাতাল চলছে মূলত 2 জন চিকিৎসক দিয়ে, অথচ চিকিৎসকের পদ 21টি। আর চিকিৎসক সংকটে এ মাসের শুরুতে রোগী ভর্তি বন্ধ ছিল বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে 28টি পদের বিপরীতে 23টি খালি। সীমিত সংখ্যক চিকিৎসক দিয়ে চিকিৎসা কার্যক্রম চালাতে আমাদের খুব অসুবিধা হচ্ছে, আমাদের অনেক হিমশিম খেতে হচ্ছে। তারপরও আমরা অতিরিক্ত দায়িত্ব পালনের মাধ্যমে আমরা হাসপাতালের কার্যক্রম সকল দিক দিয়ে সচল রাখছে। আমাদের এই অল্প পরিমাণ ডাক্তার নিয়ে আমাদের আসলে কাজ চালাতে আমাদের খুবই কষ্ট হচ্ছে। বিশেষ করে আপনি জানেন যে মেডিকেল অফিসারদের কাজ অনেক, এদের হচ্ছে মর্নিং ইভিনিং নাইট হলো 3টা টাইম ইমার্জেন্সি থাকা হলে ইমার্জেন্সি মেনটেন্স করা যে কোনো সময় খারাপ চলে আসতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 53% চিকিৎসক পদই খালি। চিকিৎসকেরা শহরমুখী হওয়ায় মফস্বলে তৈরি হচ্ছে সংকট। যখন উচ্চশিক্ষায় চলে আসে তারা কিন্তু আর কোনো প্রকার হাসপাতালের কার্যক্রমে জড়িত থাকে না। এই কারণেও কিন্তু অনেক বড় একটা গ্যাপ হয়ে যাচ্ছে। অ্যাটাচমেন্ট আগে ছিল, আমরা গত 2-1 মাসে প্রায় বিপুল সংখ্যক অ্যাটাচমেন্ট আমরা বাতিল করেছি। বেশিরভাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই বেডের তুলনায় রোগী ভর্তি হয় বেশি, তাই শূন্য পদ পূরণের পাশাপাশি নতুন পদ সৃষ্টিও জরুরি। প্রায় 3,500 ডাক্তার নিয়োগের প্রক্রিয়া অলরেডি চলমান আছে। আরও 2,000 চিকিৎসক নিয়োগের জন্য পিএসসিকে আমরা অনুরোধ করেছি, দ্রুততম সময় এই নিয়োগ কার্যক্রমগুলো হবে। সারা দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে 492টি, সবগুলোতে সংকট লেগেই থাকে। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটের ওসমানী মেডিকেলে গত 3 বছরে মাতৃগর্ভে 1,500 শিশু মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। অন্যান্য হাসপাতালের কোনো তথ্য নেই সরকারিভাবে। এসব মৃত্যুর জন্য সামাজিক কুসংস্কার, অপুষ্টি, অসচেতনতা সহ বিভিন্ন কারণ দেখছেন চিকিৎসকরা। তবে শিশু মৃত্যু কমাতে মা সমাবেশ সহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
গর্ভধারণের 25 সপ্তাহ থেকে সন্তানের নড়াচড়া টের পেতেন। প্রসবের দিনক্ষণও ঠিক ছিল। হঠাৎ নড়াচড়া টের না পেয়ে সেই নারী যান হাসপাতালে। পরীক্ষা নিরীক্ষা শেষে গর্ভেই শিশুর মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক। আমি ওরে বললাম যে একটু অপেক্ষা করে দেখো, হয়তো বা নড়াচড়া পাইবে। পরদিনও কোনো নড়াচড়া পায় না। এরপরের দিনে আপনার নিয়ে যাই আমি ওই যে আল্ট্রাসাউন্ড করানোর জন্য স্টেডিয়াম মার্কেটে। আল্ট্রাসাউন্ড করাইলাম, করানোর পর তারা বলে যে বাচ্চা ডেথ। প্রতি বছর এরকম অনেক মায়ের গর্ভে সন্তানের মৃত্যু হচ্ছে। সিলেটে শুধু ওসমানী মেডিকেলে গত 3 বছরে মাতৃগর্ভে 1530 শিশুর মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। কুসংস্কার, অপুষ্টি, অসচেতনতা সহ বিভিন্ন কারণে এই অঞ্চলে মাতৃগর্ভে শিশু মৃত্যু বাড়ছে বলছেন চিকিৎসকরা। আমাদের কাছে যারা আসেন তারা অত্যন্ত শেষ পর্যায়ে আসেন। অনেকগুলো কারণ এখানে আর্থসামাজিক ব্যাপার আছে, কুসংস্কার জড়িত আছে, অনেকগুলো বিষয় এখানে জড়িত। চিকিৎসকরা জানান, বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও বাসাবাড়িতে মাতৃগর্ভে শিশু মৃত্যুর অনেক ঘটনা রয়েছে, যার কোনো সঠিক পরিসংখ্যান নেই। এর মধ্যে 25 থেকে 35% শিশু মৃত্যুর কারণ উদ্ঘাটন করা যায়নি বলে জানান তারা। প্রেগনেন্সি ডেট ওভার হয়ে 2 সপ্তাহ যদি চলে যায়, সেখানে ব্যথা উঠলো না, বা বেবি কিন্তু মায়ের গর্ভেই মারা যেতে পারে। অনেক ইম্পর্টেন্ট কজ এটা, অনেকে জানে না সেটা। মাতৃগর্ভে শিশু মৃত্যু কমাতে জেলায় তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য শিক্ষা কেন্দ্র স্থাপন, মা সমাবেশ সহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান সিভিল সার্জন। প্রত্যেকটা হাসপাতালে কিন্তু একটা হেলথ এডুকেশন কর্নার আছে। পরিদর্শক থেকে শুরু করে সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্যকর্মী, তারা কিন্তু ফিল্ড পর্যায়ে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে ঘুরে এই কাজগুলাই করছেন, মানুষকে সচেতন করার চেষ্টা করছেন। মাতৃগর্ভে শিশু মৃত্যুর হার কমাতে সচেতন হওয়ার কোনো বিকল্প নেই বলছেন চিকিৎসকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে 4 লেনের কাজ শেষের পথে, তাই এবার ঈদযাত্রায় স্বস্তির আশা উত্তর দক্ষিণাঞ্চলের মানুষের। তবে এই পথ পেরিয়ে ভোগান্তির কারণ হতে পারে হাটিকুমরুল বগুড়া মহাসড়ক। বিভিন্ন জায়গায় নির্মাণ কাজ চলমান ও কয়েকটি পয়েন্টে সিঙ্গেল লেন থাকায় হতে পারে যানজট। যদিও সড়ক বিভাগ ও হাইওয়ে পুলিশ বলছে ঈদযাত্রার জন্য নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়ক। এটি পার হয়ে হাটিকুমরুল মোড় থেকে রাজশাহী, পাবনা ও রংপুর মহাসড়কে যায় যানবাহন। সংযোগ সড়কটি এখন 4 লেনের। বিভিন্ন পয়েন্টে নির্মাণ করা হয়েছে আন্ডারপাস, ওভারপাস ও ফ্লাইওভার। ফলে এই মহাসড়ক ব্যবহার করে উত্তর ও দক্ষিণাঞ্চলের ঈদযাত্রা হবে অনেকটাই স্বস্তির। তবে উত্তরাঞ্চলে ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে হাটিকুমরুল বগুড়া মহাসড়ক। চান্দাইকোনা পর্যন্ত 28 কিলোমিটারের বিভিন্ন জায়গায় ফ্লাইওভার, ব্রিজ ও রাস্তা প্রশস্ত করার কাজ চলায় অন্তত 3টি পয়েন্টে সৃষ্টি হতে পারে যানজট। চান্দাইকোনা এবং আপনার ওই ভুয়াগাদি, এই দুটো জায়গায় আমার সমস্যা ছিল। এই দুটো জায়গায় কাজটা সম্পূর্ণ হলে আমাদের যানজট খাটা লাগতো না। 4 লাইনের রাস্তা ক্লিয়ার। এখন মনে করেন যেটুকু কাজ বাকি আছে, ঈদের পরে, ঈদের আগে যেটি ঠিক করে দেয়, আমরা যানজট পোহাতে পারবো না। তবে সড়ক বিভাগ বলছে ভোগান্তি কমাতে মহাসড়কটির বেশ কিছু জায়গায় জরুরি মেরামত করা হচ্ছে। এখানে প্রায় কয়েকটি সার্ভিস সড়ক চালু করে দিচ্ছি। এই চালু করার মাধ্যমে এবং কেন্দ্রে যে রিজিড পেভমেন্ট আছে তার মাধ্যমে স্বস্তিতে বাড়ি ফিরবে এইবারের উত্তরের জনগণ। এদিকে ঈদ যাত্রায় মহাসড়কে 3 স্তরের নিরাপত্তা নিশ্চিত করা সহ বিভিন্ন পয়েন্টে বাড়তি জনবল রাখার কথা বলছে হাইওয়ে পুলিশ। যেসব জায়গা আমাদের ঝামেলাপূর্ণ বলে মনে হয় এসব জায়গা আমরা চিহ্নিত করেছি এবং হাইওয়ে পুলিশ আমরা ব্যাপক একটা ম্যানেজমেন্টের আওতা নিয়ে এসেছি, যাতে সম্মানিত যাত্রীগণ সুন্দরভাবে তার পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারে। যমুনা সেতুর পশ্চিম মহাসড়ক দিয়ে প্রতিদিন উত্তর ও দক্ষিণবঙ্গের 22 জেলার যানবাহন চলাচল করে। স্বাভাবিক সময়ে এ পথে প্রতিদিন 25 থেকে 30 হাজার যানবাহন চলাচল করলেও ঈদের সময় বেড়ে যায় কয়েক গুণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চীন বাংলাদেশের যৌথ গবেষণার পর তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প চূড়ান্ত হবে। সময় লাগতে পারে আরও 2 বছর। এর মধ্যে নদী অববাহিকার 5টি উপজেলায় গণশুনানি শেষ হয়েছে। এই নদী ভাঙন প্রবণ এলাকায় 243 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। বিশ্ব পানি দিবসের এক আলোচনা সভায় শনিবার পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কথা জানান। তিস্তার ন্যায্য পানি বন্টন চুক্তি একযোগেও চূড়ান্ত হয়নি, তাই শুকনো মৌসুমে পানির অভাবে তিস্তা অববাহিকা মরুভূমিতে পরিণত হওয়ার অপেক্ষায়। এতে কৃষিখাত ধ্বংসের মুখে। আর বর্ষায় ভয়াবহ বন্যার হাত থেকে বাঁচতে ভারত গজলডোবা বাঁধের সব গেট খুলে দেয়। এতে ভাটিতে থাকা তিস্তা পাড়ের মানুষ তলিয়ে যায় অথই পানিতে।
এমন পরিস্থিতিতে নদী ব্যবস্থাপনায় উজানের দেশ চীনের সাথে এক মহাপরিকল্পনা করছে বাংলাদেশ। এরই মধ্যে তিস্তা অববাহিকার 5 উপজেলায় গণশুনানি শেষ হয়েছে। পানি দিবস নিয়ে রাজধানীর পানি ভবনে এক আলোচনা সভায় পরিবেশ, বন ও পানি উপদেষ্টা জানান, তিস্তা বাঁচাতে চীনের সাথে মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। দুই দেশের যৌথ গবেষণা শেষে চূড়ান্ত হবে কর্মপরিকল্পনা। 5টা উপজেলাতে শুনানিটা আমরা করে ফেলেছি। হ্যাঁ, এখন আমরা আপনাদের কয়েকজনকে নিয়ে এক্সপার্ট লেভেলে একটা আলোচনা করব। ওই এক্সপার্ট লেভেলে আলোচনার জন্য চীন থেকে ওদের এক্সপার্টরা আসবে। সকলের সম্মতি নিয়ে চীন কান নিয়ে গেছে, ওই কানের পিছে না দৌড়িয়ে আসলে কি আছে, আসলে কতটুকু উপকার হবে, এটা বুঝে আমরা চূড়ান্ত হ্যাঁ বা না বলবো। তিস্তা পাড়ের প্রায় 43 কিলোমিটার এলাকা তীব্র ভাঙন প্রবণ, তাই সংকট কমাতে এবছর 243 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। 243 কোটি টাকা লাগবে, সেটা উনি অ্যাপ্রুভ করে দিয়েছেন, কিন্তু এই মুহূর্তে সব টাকা দিতে পারছেন না। কিন্তু প্রথম বছর 43-এর মধ্যে বেশি ভাঙ্গন প্রবণ যে 20 কিলোমিটার, সেটার টাকাটা উনি আমাদেরকে দিয়ে দিয়েছেন এবং আমরাও সকল ফর্মালিটি কমপ্লিট করেছি। অনতিবিলম্বেই আমরা কাজে নেমে পড়ব। পানি উপদেষ্টা আরও জানান, জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে 1 বছরের মধ্যে ঢাকার 4 নদী সহ সারা দেশের 14 নদী উদ্ধারের কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতিদিন 400 জনকে ভর্তুকি মূল্যে ভোজ্য তেল, খেজুর, চিনি সহ 5টি পণ্য বিক্রি করছে টিসিবি। যদিও দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পর পণ্য না পেয়ে খালি হাতে ফিরছেন অনেকেই। আছে অনিয়মের অভিযোগও। ডিলাররা বলছেন, চাহিদার চেয়ে পণ্যের যোগান কম থাকায় এই অবস্থা। আপাতত পণ্যের বরাদ্দ না বাড়লেও নতুন করে স্মার্ট কার্ড দেয়া হচ্ছে বলে জানিয়েছে টিসিবি। সকাল থেকেই টিসিবির পণ্য নিতে লাইনে দাঁড়িয়েছেন গৃহিণী তাসলিমা খাতুন। অসুস্থ স্বামী ও শিশু সন্তানকে বাসায় রেখে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও পণ্য না পেয়ে ফিরে যেতে হয়েছে তাকে। পিছের মানুষ সামনে যারা নেয় আর পিছে দাঁড়ায়, এদের জন্য মালটা প্রতিদিন পাই না, গতকালও পাই নাই, আর আজকে এখন মালটা নিয়ে চলে যাইতেছে। এটাই ভাই, আর কি বলুন বলেন, এটা যদি একটা নিয়ম শৃঙ্খলা করতো তাহলে আমরা মালটা পাইতাম। নিয়ম ভাবে কেউ 3টা পায় আর কেউ 1টাও পায় না। তার মতো অনেকেই পণ্য না পেয়ে ফিরে গেছেন খালি হাতে। রোজারে মানুষ রোজা থাকি বেড়াই কষ্ট করি, আপনার সাংবাদিক আপনারা আমাকে করে দিতে পারেন না, আমার তো করবার কিছু নেই, ভাগ্য খারাপ, আমি বাসা চলে যাই। বাজারের চেয়ে প্রায় অর্ধেক দামে তেল, ছোলা, চিনি, ডাল ও খেজুর পেতে প্রায়ই চলে বাগবিতণ্ডা ও হাতাহাতি। টাকা দিয়া নিতে সারাদিন লাগে, অনকিলাকিলি ঘুষাঘুষি মাথা হাতে 2-4 জনের। অন্যদিকে দীর্ঘ অপেক্ষার পর কাঙ্ক্ষিত পণ্য পেয়ে খুশি কেউ কেউ। 5 দিন পরে আজকে মাল পাইয়া আমি অনেক খুশি হইলাম। আমি আর কোনো সময় এপিসিবির মাল পাই নাই, আর আমার কোনো কার্ডও নাই। তবে ডিলাররা বলছেন, প্রয়োজনের তুলনায় সরবরাহ কম থাকায় সবাইকে পণ্য দেওয়া সম্ভব হয়নি। চাহিদা তো অনেক বেশি, 400 কার্ডের মালের মধ্যে দেখা যায় মানুষ আসে কমসে কম 1000-1500 এমন মানুষ আসে। তখন আমরা মাল না দিতে পারলে আমরা সাথেও খুব হয়রানি করে। টিসিবির কর্মকর্তারা জানান, রমজান উপলক্ষে প্রতিটি ট্রাকে 200 জনের বদলে 400 জনের পণ্য দেওয়া হচ্ছে। এছাড়া উপকারভোগীর সংখ্যা বাড়াতে নতুন করে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে। যদি সরকার প্রয়োজন মনে করে আরও এক্সটেন্ড করা প্রয়োজন, তাহলে আমাদের পরবর্তী মাসের বিক্রয় কার্যক্রমের সাথে হয়তো বা এক্সটেন্ড করতে পারে। তবে এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের এই ট্রাক সেলের স্থানগুলোতে কার্যকরী পদক্ষেপ না নেয়, তাহলে কিন্তু আপনি যেটা বলেন এই বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা কিন্তু ডিলারদের লোকের পক্ষে সম্ভব না। টিসিবির তথ্য মতে ইতোমধ্যে 2 লাখ স্মার্ট কার্ড স্থানীয় ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে পৌঁছানো হয়েছে। বাকি কার্ডও দ্রুততম সময়ের মধ্যে পৌঁছানো হবে। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যস্ত সময় পার করছে রাজবাড়ির সেমাই তৈরির কারিগররা। ঈদের আগে বাজারে সেমাই পৌঁছে দিতে সকাল থেকে রাত পর্যন্ত চলছে কর্মযজ্ঞ। কারখানা মালিকরা বলছেন, জেলার চাহিদা মিটিয়ে কুষ্টিয়া, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ সহ পার্শ্ববর্তী জেলায় যাচ্ছে সেমাই। গুণগত মান ঠিক রাখতে নিয়মিত তদারকি করা হচ্ছে বলে জানিয়েছেন বিসি কর্মকর্তারা। ঈদের বাজার ধরতে কর্মমুখর রাজবাড়ির সেমাই কারখানাগুলো। সকাল থেকে রাত পর্যন্ত শ্রমিক ব্যস্ত সেমাই তৈরিতে। সেমাই তৈরির পর রোদে শুকিয়ে ভেজে প্যাকেটজাত করা হয়, এরপর সরবরাহ করা হয় বিভিন্ন জেলায়। ফরিদপুর, মাগুরা, কুষ্টিয়া, ঝিনাইদহ সহ বিভিন্ন জায়গায় সেমাইগুলো পাঠানো হয়। পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা প্যাকেটটা জাত করি।
কারখানা মালিকরা বলছেন ঈদের খাবারের অন্যতম অনুষঙ্গ সেমাই, তাই এই সময়ে চাহিদা বাড়ে কয়েক গুণ। এই শিল্পের প্রসারে সরকারি সহযোগিতা চেয়েছেন উদ্যোক্তারা। বিসিকের যে কারুকার্যতা পরিষ্কার করার জন্য সেগুলো আমরা পাই না, তো এইগুলো যদি আপনারা সবাই একটু সহযোগিতা করতেন তাহলে আমাদের মিল কারখানার জন্য খুব ভালো হয়। বিসিক কর্মকর্তারা বলছেন খাদ্যদ্রব্য মান বজায় রেখে সেমাই তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে কারখানা মালিকদের। নির্দেশনা না মানলে তাদের শাস্তি পেতে হবে। স্বাস্থ্যসম্মতভাবে উৎপাদন না করে থাকে সেহেতু আমাদের এখানে সরকারি দপ্তর আছে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, তারা বিভিন্ন সময় এসে তাদের সরকারি যে কার্যক্রম আছে সেগুলো তারা পরিচালনা করে। রাজবাড়ী জেলায় মোট 4টি সেমাই তৈরির কারখানা আছে, যেখানে প্রতিদিন 1000 থেকে 1500 কেজি সেমাই তৈরি হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।